আগস্ট মাসের 14 তারিখ। আমাদের মনে আছে নিশ্চয়ই গত বছর এই দিনটাতে একটা নাগরিক প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে আছড়ে পড়েছিল। আর্জি করে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল, চিকিৎসারত একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তাকে খুন করা হয়েছিল এবং তারপরে তাকে ধর্ষণ করা হয়। সেই ধর্ষণ খুনের প্রতিবাদে চিকিৎসক সমাজের একটা বড় অংশ যেমন, তেমনি আমাদের সমাজের নাগরিক মানুষজনেরাও পথে নেমে এসেছিলেন। আর রাস্তা দখলের জন্য তারা বেছে নিয়েছিলেন স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতটাকে। স্বাধীনতা দিবসের আগের রাতে সবাই এমন একটা পরিবেশের জন্য সচেষ্ট হয়ে উঠেছিল যে পরিবেশে এই ধরনের ঘটনা আর ঘটবে না। বারবার তারা উচ্চারণ করেছিলেন, এরকম নারকীয় ঘটনা, এরকম ভয়াবহ ঘটনা আমাদের বোধ, আমাদের চেতনাকে অবশ করে দেয়। ফলে আমরা এর প্রতিবাদ চাই, প্রতিকার চাই। কার্যত সেই বিষয়টাকে সামনে রেখেই অনেকে বলতে শুরু করলেন যে মেয়েরা রাত দখলের ডাক দিয়েছে। আমি ঠিক এখানে বুঝতে চাইব যে এই রাত দখলের তাৎপর্যটা কি। মেয়েদের রাত দখল করলেই হবে নাকি দখল নয়, মেয়েদের দরকার সমান অধিকার। পুরুষেরা যেভাবে তাদের অধিকার রেখেছে সমাজে, মেয়েরাও তেমনটা কেন পারবে না? কেন আলাদা করে তাদের দখল নিতে হয়? এই 21 শতকের এতটা সময় পেরিয়ে এসেও কেন আমাদের কথা বারবার করে মনে করিয়ে দিতে হয় যে মানে, মাপে, মাত্রায় মেয়েরা পুরুষের মতোই সমান মানুষ? এটা মনে করিয়ে দিতে হবে কেন? বারবার করে এই রাত দখলের প্রসঙ্গটা যখন আসে, তখন এইরকম একটা ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বোধহয় আমাদের চারপাশটা, আমাদের সমাজটা, আমাদের পরিবেশটাকে ভালো করে চিনে নেওয়া, বুঝে নেওয়া খুব দরকার। প্রসঙ্গত মনে রাখি, আজও রাতের বেলা প্রতিবাদী মানুষ রাস্তায় নামবেন বলে ঠিক করেছেন। 1 বছর কেটে গেছে, এখনো কোনো বিচার পাওয়া যায়নি যে চিকিৎসক মেয়েটি নির্মমভাবে খুন হয়েছে, শারীরিকভাবে নির্যাতিত হয়েছিলেন। সেই নির্যাতন, সেই খুনের এখনো প্রতিকার মেলেনি। আমাদের রাজ্যের শাসক দল সেই ঘটনাকে চাপা দেওয়ার প্রাণপণ প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমাদের রাজ্যের প্রধান প্রশাসক যিনি, তিনি রাস্তায় নেমে নিলাম দিয়েছিলেন যে এই ঘটনার জন্য নাকি একজনই দায়ী, সিভিক ভলান্টিয়ার দায়িত্বপ্রাপ্ত সেই লোকটিকে ফাঁসিতে চড়িয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। না, আমরা গত 1 বছর ধরে আমাদের রাজ্য প্রশাসনের কাউকেই এরকম ভয়াবহ ঘটনা ঘটবার জন্য রাজ্যের প্রশাসন দায়ী, রাজ্যের প্রশাসনের ব্যর্থতা এবং তার জন্য দুঃখ প্রকাশ করতে শুনিনি। বরং এই প্রসঙ্গটা এলেই অন্যান্য রাজ্যে কি ঘটছে, অন্যান্য রাজ্যে কি হচ্ছে, সেই প্রসঙ্গ দিয়ে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বারবার। আর এটাও বলবার অপেক্ষা রাখে না যে এই ঘটনাকে কেন্দ্র করে বা এই ঘটনাকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে রাজনৈতিক অঙ্ক সাজিয়ে নিয়েছেন। তারা রাজনৈতিক অঙ্ক মানে ক্ষমতার অলিন্দে কিভাবে পৌঁছানো যায় সেই অঙ্কটাই কষছেন। আর নাগরিক সমাজ তাদের মতো প্রতিবাদ করছেন, প্রতিরোধে থাকছেন। কিন্তু নাগরিক সমাজ কি করতে পারে একা? নাগরিক সমাজকে ভাগ করবার, তাদের ভয় দেখাবার, তাদের ভীতি প্রদর্শন করবার নানাবিধ প্রয়াস ক্রমাগত চলেছে। গত 1 বছর আমরা দেখেছি চিকিৎসকদের একটা বড় অংশ প্রতিবাদে রাস্তায় নেমেছেন, কিন্তু চিকিৎসকদেরই আবার আর একটা অংশ যারা শাসক দলের সঙ্গে রয়েছে, তারা এই জঘন্য ঘটনায় মনে করছেন সমস্ত প্রতিকার হয়ে গেছে, বিচার নাকি সবাই পেয়ে গেছে। কেউ ওটা বলছেন বিচার পেয়ে গেছেন, বিচার হয়ে গেল, ফাঁসির অর্ডার হয়ে গেল। ফাঁসির অর্ডার হয়নি, আমি বলছি যাবজ্জীবন শাস্তির ব্যবস্থা হয়ে গেল, সুতরাং আর কি? কিন্তু সত্যি কি তাই? এই ঘটনার তাৎপর্যটা কি ওখানেই শেষ হয়ে যায়? একজনকে যাবজ্জীবন দিলে কিংবা একজনের শাস্তির নিদান দিলে সবকিছু ঠিক হয়ে যায়? এত বড় একটা ঘটনার পিছনে চিকিৎসক মহলের দায়িত্ব কি? কেন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই ধরনের দুর্নীতি চেপে বসে থাকে?
কিভাবে রয়েছে অন্যান্য হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে আমাদের দেখতে হবে না, আমাদের প্রশ্ন করতে হবে না কেন এই ধরনের ঘটনাটা ঘটতে পারলো? ওই রাতে একজন সিভিক ভলেন্টিয়ার্স কি করে ঢুকে পড়তে পারে একজন চিকিৎসকের ঘরে? আমরা প্রশ্ন করব না? এই প্রশ্নের উত্তর এখনো নেই। বলা বাহুল্য এই প্রশ্নগুলো করলে শাসক দলের অনুগত, এমনকি সেই অনুগত দলে কিছু কিছু তথাকথিত প্রগতিশীলরাও রয়েছেন, তারা বলছেন যে আসলে এই প্রশ্নগুলো ঘুরিয়ে দেওয়ার জন্য করা হচ্ছে। বলা হচ্ছে যে বেসরকারি যারা স্বাস্থ্য পরিষেবা দেয় তাদের সাহায্যার্থে বা তাদের সাহায্য করবার জন্য এই আন্দোলন চালানো হচ্ছে। আসলে বিভিন্ন জন বিভিন্নভাবে এই আন্দোলনটাকে দমিয়ে দিতে চাইছে, তাদের নিজস্ব একটা অভিসন্ধি আছে, তারা চাইছেন এই আন্দোলনটা বন্ধ হয়ে যাক। এক হচ্ছে এ রাজ্যের শাসক দলের অনুগত, একেবারে তাদের হয়ে বাজারে নেমে পড়েছেন, এবং আরেক দল হচ্ছে তারা নিজেদের মতো করে ভাবছেন, তারা নিজেদের রাজনৈতিক অঙ্কের বাইরে কিছু ভাবছেন না। এ রাজ্যে স্বীকৃত যে বিরোধী দল, সেই দলটা এটাকে কেন্দ্র করে রাজনীতি করছেন। বারবার তাদের নেতারা রাজনীতির সুরেই কথা বলছেন। কেন সিবিআই তদন্তে পুরোপুরি ব্যর্থ হলো? কেন সিবিআই সাধারণ বুদ্ধিতে যেটা ধরা পড়ে যে বিষয়গুলো তদন্তের আওতায় আসা উচিত ছিল সেটা করলেন না? কেন জিজ্ঞাসা করলেন না একেবারে নির্দিষ্টভাবে যাদের বোঝা যাচ্ছে ঘটনার সঙ্গে যারা জড়িত, কেন তাদের জিজ্ঞাসাবাদ করা হলো না? সেই প্রশ্নের কোনো উত্তর নেই। এই প্রশ্নের উত্তর সবারই অজানা। এখন দড়ি টানাটানি চলছে, রাজনৈতিক লাভালাভের হিসেব করছেন সবাই, কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা আমাদের সামাজিক পরিমণ্ডলটা কি অবস্থায় রয়েছে সেটা বোঝবার চেষ্টা করব। আসুন বিষয়টা নিয়ে একটু বুঝি। এই রাত দখলের তাৎপর্য বুঝবার মধ্য দিয়ে আমরা ঠিক এই সময় আমাদের চারপাশটা কি অবস্থায় রয়েছে সেটা একটু বুঝবার চেষ্টা করি। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার। মিরাতুনদি বারবার করে এটা বলেন যে আসলে রাত দখল নয়, এই রাত দখলের স্লোগানটাই মিরাতুনদির খুব একটা পছন্দের নয়। তিনি বারবার করে বলছেন এই রাত দখল কেন? আসলে সর্বস্তরেই তো যেটা দরকার সমান অধিকার, সেই অধিকারের দাবিটা সরে গিয়ে রাত দখল, রাতের বেলা নামতে হবে কেমন কথা? আর আন্দোলনটা কাদের বিরুদ্ধে, কিভাবে করব সেটাও বোধহয় বুঝে নেবার দরকার আছে। ঠিক আমি মিরাতুনদির কাছে আসবো। মিরাতুনদি, আজ 1 বছর হলো এবং আজও রাত দখলের একটা ডাক দেওয়া হয়েছে। আমি আপনার কাছে এই রাত দখলের তাৎপর্য আপনি কিভাবে বুঝতে চান যদি আমাদের একটু বলেন। তুমি ঠিকই বলেছো, তোমারই ভাবনার অনুসারী আমিও, একই ধরনের ভাবনা আমিও ভাবি। প্রথমত রাত, দিন আর রাতের মধ্যে তফাৎ শুধু এটুকুই, রাতে কি অন্ধকার নেমে আসে প্রকৃতি জগতে, আর দিনটা একেবারে আলোয় আলোময় হয়ে থাকে, কখনো কখনো মেঘলা দিন পাওয়া যায়, এটুকু তফাৎ। কিন্তু এর তাৎপর্য রয়েছে, দিনে মানুষ কর্মব্যস্ত থাকে, কর্মক্লান্ত হয়, রাতে মানুষ বিশ্রাম পায়। সুতরাং রাতের অন্ধকারময়তাটা প্রধান দিক নয়। রাতের আর একটা সুন্দর দিক আছে, সেটা হচ্ছে রাত হচ্ছে মানুষ ক্লান্তি অপনোদন করতে পারে রাতে, বিশ্রাম নিতে পারে রাতে। মানুষের সুনিদ্রা যদি হয়, নিদ্রা ঠিক মতন, ঘুম যদি ঠিক মতন হয়, মানুষ তার ক্লান্তি অপনোদন করতে পারে। ফলে রাত বলতেই যে আমরা মনে করি অন্ধকারময়তা, অন্ধকারময়তা মানে সেখানে কিছু অপরাধ কাণ্ড ঘটবে, এটা ভুল ধারণা। তো আর একটা ভুল ধারণা হচ্ছে রাতে মেয়েরা নিরাপদ নয়। এটা সমাজের ছবি রয়েছে, সমাজের মধ্যে আমরা আমাদের ছোটবেলা থেকেই, তোমরাও ছোটবেলা থেকে শুনছো, তো মেয়েরা রাতে নিরাপদ নয়। মেয়ে কেন তুমি এত রাত পর্যন্ত বাইরে ছিলে? ছেলেকে জিজ্ঞেস করা হয় না, অত বেশি কৈফিয়ত দিতে হয় না ছেলেকে। কিন্তু মেয়ে যদি একটু সন্ধ্যের পরেই রাতে থাকে কোথাও, তাহলে তাকে কেন মা বাবাই প্রশ্ন করবে বাড়ি লোকেরা, তুমি না মেয়ে? অর্থাৎ এই ধ্যান ধারণাটা বহুদিন ধরে আমাদের মনে গেড়ে বসেছে যে রাত মেয়েদের জন্য নিরাপদ নয়। কিন্তু আমার মনে ছোটবেলা থেকে প্রশ্ন জাগে, যদিও আমি এরকম সম্মুখীন হইনি। আমার মা একেবারে বিপরীত মেরির মানুষ ছিলেন। এই মেয়ে পুরুষের ঠিকানা আমার মধ্যে জায়গা নিয়ে, কারণ ছেলেদের মধ্যেও না, আমার মধ্যেও না। তো সেখানে আমার সেটা থেকে বোধহয় রক্তস্রোতে পেয়েছি, জন্মসূত্রে পেয়েছি, আমাকে চিন্তিত করেছে ব্যাপারটা। এবং আমার মনে হয়েছে রাত কেন মেয়েদের জন্য বিপজ্জনক, আর সেই বিপদটা আসে কাদের থেকে? নিঃসন্দেহে পুরুষের থেকে। আমি গুন্ডা বদমাশ সেভাবে বলতে পারছি না। যে কোনো পুরুষ রাতে নিরাপদ নয়। যদি অফিসে একটি মেয়ে কাজ করে, সে যদি রাতে অনেক রাতে ফেরে,
তাহলে তার অফিসের যে পুরুষ ব্যক্তি তার উপরে থাকে তার প্রতি সন্দেহ হয়, নিশ্চয়ই তার উপরে কিছু নিয়ন্ত্রণ জারি করেছে, তার উপরে কিছু আধিপত্য জারি করেছে। সেটা খারাপ, অবশ্যই খারাপ আধিপত্য। এই যে ভাবনাগুলো, এগুলো নিয়ে আমি অনেকদিন থেকে ভাবি। আর যখন কোনো একটি কন্যা এই ভাবনাটা তার মাথায় জেগেছিল, যখন নিহত চিকিৎসককে ঘিরে বিপুল আন্দোলন গড়ে ওঠে, তখন সেই কন্যাটি বলেছিল যে রাত দখলের আন্দোলন করতে হবে। আমরা বসবো আজ থেকে 1 বছর আগে, গত 14ই আগস্টে, এটা তারই মাথায়, একজনের মাথা থেকে এসেছিল, নামটা আমি ভুলে গেছি। সেই বলেছিল রাত দখল। এগুলোতে তাৎপর্য ছিল যে রাত কেন মেয়েদের জন্য নিষিদ্ধ হবে, দিন রাত দুটি প্রকৃতির বিধান কেন নিষিদ্ধ হবে। আর একটা ছিল দখল করা, অর্থাৎ ছেলেদের জন্য রাতটা ছিল একেবারে পুরোপুরি ছেলেদের আধিপত্যের জায়গা। ছেলেদের জন্য কোনো নিষেধ নেই, বেশি রাত করলে ছেলেদেরকেও বলা হয় ঠিকই ঘরে, কিন্তু মেয়েদের প্রতি যে ইঙ্গিতটা থাকে সেটা ছেলেদের প্রতি থাকে না। তুমি কেন এত রাত পর্যন্ত থাকবে, এই প্রশ্ন ছেলেদের হয় না, বেশি রাত পর্যন্ত থাকবে কেন, শরীর খারাপ। কিন্তু মেয়েদের হচ্ছে তুমি মেয়ে, তুমি কেন রাতে থাকবে বাইরে। এই যে ভাবনা, অর্থাৎ ছেলেদের দখলীকৃত হয়ে গিয়েছিল রাতটা। ফলে ওই যে কন্যা ভেবেছিল যে রাত দখল করে আন্দোলন করতে হবে, তার ভাবনার একটা যুক্তিসঙ্গত দিক ছিল। কিন্তু আমি আরো একটা এগিয়ে, আমার মনে হয় ভাবনাটা আমরা একটা সংকীর্ণ বৃত্তের মধ্য থেকে ভেবেছিলাম। ওই বৃত্তটাকে প্রসারিত করার চিন্তা চেতনা আমার ছোটবেলা থেকে, আমার পরিবারের বৃত্ত থেকে আমি পেয়েছি। সেটা কি না, সমস্ত মানুষ জাতি, সে হোক আমাদের রাজ্যের মানুষ, সে হোক আমাদের কেন্দ্রের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ হোক, সারা বিশ্বের মানুষ, সমস্ত মানুষ যারা আমরা যে শিখেছিলাম না, জগৎ জুড়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। হ্যাঁ, আমরা এই নিয়ে আমাদের লিখতে হতো, ভাব সম্প্রসারণ করতে হতো। এই মানুষ জাতিটা কি কখনো আমরা এরকম ভেবেছি শুধু পুরুষরাই এই মানুষ জাতি, মানব জাতি? কখনো না। অথচ সামাজিক বৃত্ত আমরা এমন গড়ে তুললাম, রাষ্ট্রীয় বৃত্ত আমরা এমন গড়ে তুললাম, পারিবারিক বৃত্ত আমরা এমন গড়ে তুললাম, ভাবনাগুলো যে মানুষ, মেয়েরাও যে মানুষ, মেয়েরাও বলতে হলে আমার খুব দুঃখ লাগে। সত্যটা কি, যেটা কংক্রিট রিয়েলিটি, সেটা কি? এটা সত্য, এবং সত্য মানে রিয়েলিটি বলবো না, ট্রুথ বলবো। ট্রুথ নামক যে সত্য, ইংরেজিতে যাকে ট্রুথ বলে, সেই সত্যটা হলো গোটা মানব জাতির অর্ধেক মেয়েরা, অর্ধেক পুরুষ। সেখানে তুমি একটু আগে বললে দুজনে সমান মানুষ, এই কথাটাকে একটু পরিষ্কার করে বলা দরকার। অনেকে ভাবে পুরুষের মতন সমান মানুষ হতে পারে মেয়েরা। দেখি তো, পুরুষের অনেক শক্তি আছে, শারীরিক শক্তি আছে, পুরুষ অনেক নিষ্ঠুর হতে পারে, পুরুষের অনেক ক্রোধ আছে, রাগ আছে, পুরুষের অনেক প্রতিপত্তি আছে। মেয়েরা হবে কোমল, নরম, সুন্দর, আধিপত্য মেনে নেওয়া মানুষ, এরকম হবে। তো ফলে পুরুষ আর নারী সমান মানুষ, পুরুষ আর মেয়েরা সমান মানুষ, এই ভাবনাকে কখনোই দানা বাঁধেনি আমাদের মধ্যে। কিন্তু সোজা সাপটা কথা, পুরুষের মতোই সমান মানুষ মেয়েরা, তা নয়। কিন্তু মেয়েরা মানুষ, পুরুষরা মানুষ, আর সেই মানুষটা সমান হতে হবে না। সে প্রাণী হিসেবে এরা মানুষ, এরা মানুষ, দুজনেই মানুষ। এই সত্যটাকে একেবারে উৎখাত করে দেওয়া হয়েছে আমাদের ছেলেবেলা থেকে, আমাদের দেশে অনেক যুগ থেকে, অনেক সময় থেকে। শুধুমাত্র আদিম মানুষ যখন ছিল, যারা বনে জঙ্গলে বাস করতে, সমাজ হয়নি যখন, তারা কিন্তু মেয়েদেরকে সমানভাবে, ছেলে মেয়ে সমান দেখত। সমান দেখত মানে দুজনেই মানুষ, এবং তার মধ্যে খাটো করে দেখা ছিল। খাটো করে দেখাটা হলো সভ্য মানুষদের মধ্যে। তো যাই হোক, রাত দখলের তাৎপর্য নিয়ে আলোচনা করতে গেলে আজকে আমরা প্রসঙ্গ আসি, নিহত চিকিৎসকের কথাতে আসতে হবে। আমার কেবল মনে হয়েছিল যে এই আন্দোলনটা ঠিক কাম হলো না। এটা আমরা একটা বৃত্তির মধ্যে থেকে আন্দোলন করছি। রাত দখলের চিন্তা, দখল করার চিন্তা দুটোই খুব ঠিকঠাক নয়, একেবারেই ঠিকঠাক নয়। বরং আন্দোলনটা হওয়া উচিত কিভাবে, আমার নিজের একটা পরিকল্পনা মনের মধ্যে আছে। সুপরিকল্পিত ভাবে
আমাদের রাজ্যের যিনি কান্ডারি হয়ে বসেছেন, নজরুলের কবিতাটার কথা মনে পড়ে, কান্ডারি হুঁশিয়ার। তো আমাদের সেই কান্ডারি হুঁশিয়ার কথাটাও এখন বলতে হবে। কান্ডারি হয়ে বসেছেন যিনি, তিনি লিঙ্গ পরিচয় একজন মহিলা, কিন্তু তিনি মানুষ শ্রেণীর অর্ধেকের প্রতিনিধি। এটা একদম বিখ্যাত সত্য। তিনি কি করলেন না, তিনি গদিতে বসে ক্ষমতা আঁকড়ে ধরে তার সর্ববিধ ক্ষমতা, কত যে তার ক্ষমতা আছে, সে পুরুষের মধ্যে তো নয়, ক্ষমতা আছে, ক্ষমতাকে বুঝে নিয়েছে। এবারে আমরা আসি নিহত চিকিৎসকের কথা। নিহত চিকিৎসক যে নিহত হয়েছে যেখানে, সেটা একটা সরকারি হাসপাতাল, সরকারি স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান। হাসপাতাল উদ্বেগ বোধ সেখানে, একদম উদ্বেগ এবং এই বিষয়টা সেখানেই হওয়া উচিত একদম। না, এই প্রতিষ্ঠানটা কিরকম, যেখানে ব্যাধিকে শুশ্রূষা দেওয়া হয়, চিকিৎসা দেওয়া হয়, আবার ওইখানে ব্যাধি সংক্রান্ত শিক্ষাও দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠান। এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এবং আজিকার হাসপাতালটা অনেক পুরোনো হাসপাতাল, ঐতিহ্যবাহী হাসপাতাল, যার নামে হাসপাতাল। তিনি অত্যন্ত বিখ্যাত মানুষ ছিলেন, মহৎ প্রাণের মানুষ ছিলেন। যাই, এই হাসপাতালকে যে ভাবে অপরাধ তন্ত্র গড়ে তোলা হয়েছিল হাসপাতালে, সেটা কিন্তু আসল কথা ভুলে যাচ্ছে মানুষ, কিন্তু প্রায় ভুলেই যাচ্ছে সেই ব্যাপারটা। অপরাধ তন্ত্র গড়ে তোলা হয়েছিল মানে তরুণ মেয়েদের মৃতদেহ রেপ করার জন্য ব্যবহার করা হতো। এরকম আর বলতে খুব খারাপ লাগে, মুখে উচ্চারণ করা যায় না, এমন এমন ব্যাপার ওখানে ঘটানো হতো। এবং সবই টাকা রোজগারের বিনিময়ে। সেই টাকাগুলো লুটপাট করতো ওখানে বিভিন্ন পদাধিকারীরা। এবং আমাদের কান্ডারি যিনি, শোনা যায় তারও নাকি তার সঙ্গে যোগাযোগ ছিল, ভাগ ছিল, অংশীদার ছিলেন তিনি। এরকম কাণ্ডে বাধা হয়ে গেল এই কন্যাকে। আমার অনুমান এখানে একটা সন্দেহ হয়, কেন অত চিকিৎসক, অত পুরুষ চিকিৎসক ওখানে চিকিৎসারত ছিল, তৎসত্ত্বেও শুধু এই কন্যা চিকিৎসকটিকে হত্যা করা হলো। সে কি এমন কাণ্ড করেছিল যে অন্য পুরুষ চিকিৎসকরা করতে পারেনি? আমার খুব সংশয় হয় এটাও সুপরিকল্পিত ভাবে একে হত্যা করা হয়েছে, কারণ হত্যাকাণ্ডটা ধর্ষণ বলে চালিয়ে দেওয়া যাবে। তো ভালো করে ভাবতে হবে মগজটাকে, আমাদের মগজটাকে একটু অপরাধী মনের, অপরাধী মানসিকতার মানুষ কিরকম হয় সেটা বুঝে নিতে হবে। খুব পরিকল্পনা করে মহিলা চিকিৎসককে সে শুধু প্রতিবাদী হয়েছিল বা দেখে ফেলেছিল বলে নয়, আরো অনেকেই দেখে ফেলেছিল, কিন্তু মহিলা চিকিৎসককে মারা হয়েছে এই কারণেই খুব সহজেই ধর্ষণ কাণ্ড এবং ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়েছে এটা বলে চালিয়ে দেওয়া হবে যদি কোনো প্রশ্ন। তার আগে কিন্তু সুপরিকল্পিত ভাবে তার দেহের ময়নাতন্ত্র এবং দাহ করা, পরিকল্পিত ভাবে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা হতো। সেটার পিছনে কি মনস্তত্ত্ব ছিল? এই প্রত্যেক ক্ষমতাশালী যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের মধ্যে মনস্তত্ত্বটা থাকে, যা তারা যখন নির্বিবাদে নানা ধরনের অন্যায় কাণ্ড করতে 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 একেবারে অপরাধী মনের অধিকারী হয়ে যায়, মনটাই তাদের অপরাধী হয়ে যায়, অপরাধ প্রবণ মনের কারখানা হয়ে যায় তাদের মনটা, তখন তারা কি হয় না, তখন তারা ডেসপারেট হয়ে যায়। ইংরেজিতে বলে ডেসপারেট, আর বাংলায় বলে তারা আর কাউকে পরোয়া করে না, বেপরোয়া হয়ে যায়। এই কান্ডারি মানুষটি বেপরোয়া হয়ে গিয়ে আজিকার হাসপাতালটিকে অপরাধ কাণ্ডের কারখানা তৈরি করেছিলেন। সেক্ষেত্রে এবারে এই অপরাধ তন্ত্রের কারখানাটা হয়তো অনেকেই দেখেছি, কিন্তু এই মেয়েকে মারা হয়েছে বিশেষ করে সে মেয়ে বলে এবং ধর্ষণ কাণ্ড বলে চালিয়ে দেবে বলে আমার এই কথার পক্ষে প্রমাণ রেখেছেন খুব কান্ডারি নিজেই। তিনি একেবারে রাস্তায় বেরিয়ে মুখ্যমন্ত্রীর পদ ভুলে আন্দোলনকারী হয়ে গেলেন এবং বললেন যে আমি ধর্ষককে চিনি, এটা ধর্ষণ কাণ্ড, ধর্ষককে চিনি, তার ফাঁসি চাইছি। ভুলে গেলেন নিজের পদমর্যাদা, ভুলে গেলেন তার এখতিয়ার, ভুলে গেলেন গণতন্ত্র, ভুলে গেলেন, তিনি নিজেই বললেন বিচার ব্যবস্থা ভুলে গেলেন। অত্যন্ত প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গেলেন এবং ভুলে গিয়ে ওই বেপরোয়া হয়ে এই কাণ্ডটি নিয়ে বলি।